আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের যে 9 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আয়তে বলেছে আলোর যে ধর্মের জন্য হিরে চকচকে দেখায় তা হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 2 বলেছে একটি জারক গ্যাস হলো অক্সিজেন। 3 ধনাত্মক আয়নে প্রোটন সংখ্যা বেশি। 4 ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে এমন ধাতু হচ্ছে জিঙ্ক। 5 ক্লোরিনের একটি পরমাণুতে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা যেহেতু 17 আর ভর সংখ্যা 35, তাই নিউট্রন সংখ্যা 18। 2 আয়তে দিয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর। আয়তে একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ হচ্ছে প্লাস্টিক। 2 বলেছে কোন ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে? মিথোজেনিক ব্যাকটেরিয়া। 3 বলেছে সোডা ওয়াটার কি? সোডা ওয়াটারকে লিখবে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে উচ্চচাপে জলে দ্রবীভূত করে যে জলীয় দ্রবণ উৎপন্ন হয় তাকে সোডা ওয়াটার বলে। তাহলে সোডা ওয়াটার এক কথায় জল এবং কার্বন ডাই অক্সাইডের মিশ্রণ। 4 বলেছে বস্তুর ভর ও বলের মধ্যেকার সম্পর্কটা কি? বল যদি এফ হয় আর ভর যদি এম হয় তাহলে এফ সমান এম এ। এ মানে হচ্ছে ত্বরণ, তাহলে এফ সমান হলো বল, এম সমান হচ্ছে ভর, আর এ সমান হচ্ছে ত্বরণ। 5 বলেছে মরীচিকায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। 3 আয়তে বলেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত উল্লেখ করো। আচ্ছা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলি বিবৃত করো। 1 হচ্ছে আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে লঘু মাধ্যমের দিকে এসে 2 মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে। আর 2 হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যমে আপাতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। 2 বলেছে হাইড্রোজেন আর নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া কিভাবে উৎপন্ন হয়? শর্ত উল্লেখ করে তার সমীকরণ সহ লেখো। তাহলে উচ্চ চাপে প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং প্রায় 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহাচুর অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন এবং নাইট্রোজেন যুক্ত হয়ে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। তাহলে শর্ত হচ্ছে 200 বায়ুমণ্ডলীয় চাপ হতে হবে আর 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হতে হবে, আর লোহাচুর অনুঘটকের উপস্থিতি প্রয়োজন। তাহলে N2 প্লাস H2 তে অ্যামোনিয়া আর ব্যালেন্স করলে N2 প্লাস 3H2 সমান 2NH3। এটা হচ্ছে সমীকরণ। 3 বলেছে বাড়িতে ব্যবহৃত হয় সমযোজী আর তড়িৎযোজী যৌগের একটি করে নাম সংকেত সহ লেখো। সমযোজী হচ্ছে জল H2O আর তড়িৎযোজী হচ্ছে সাধারণ লবণ NaCl। 4 বলেছে যদি 9.8 নিউটন বল 0.25 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ওপরে ক্রিয়া করে তাহলে চাপের মান কত হবে? চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বল হচ্ছে 9.8 নিউটন, ক্ষেত্রফল হচ্ছে 0.25 মিটার স্কোয়ার। তাহলে চাপ সমান বল বাই ক্ষেত্রফল সমান 9.8 বাই 0.25। তো এটা হিসাব করলে 39.2 পাস্কাল বা নিউটন পার বর্গ মিটার। 5 বলেছে টরিসেলির পরীক্ষায় নলটিতে পারস্তম্ভের ওপর ছিদ্র করলে কি হবে এবং কেন? টরিসেলির পরীক্ষায় ব্যবহৃত নলে পারস্তম্ভের ওপর ছিদ্র করলে কি ঘটবে এবং কেন? পারস্তম্ভের ওপরে নলের বদ্ধ প্রান্তের কাছে ছিদ্র করলে সমস্ত পারদ নল বেয়ে নিচে নেমে আসবে এবং পারদ পাত্রে জমা হবে, কারণ ওই ছিদ্র দিয়ে বায়ু নলে প্রবেশ করবে এবং নিম্নমুখী চাপ দেবে। নলের পারস্তম্ভের ওপর বায়ুর নিম্নমুখী চাপ এবং নিচে বায়ুর ঊর্ধ্বমুখী চাপ সমান হওয়ায় পারদস্তম্ভ আর দাঁড়িয়ে থাকতে পারবে না, নিজের ভারে পারদ নিচে নেমে এসে পাত্রে জমা হবে। 4 আয়তে বলেছে হীরক এবং গ্রাফাইটের মধ্যে দুটি পার্থক্য লেখো, আর তার সাথে আছে এলপিজি কি? হীরক আর গ্রাফাইটের দুটি পার্থক্য। 1 হচ্ছে হীরক অত্যন্ত কঠিন পদার্থ, গ্রাফাইট হচ্ছে নরম ও পিচ্ছিল পদার্থ। হীরক তড়িতের কুপরিবাহী, গ্রাফাইট হচ্ছে তড়িতের সুপরিবাহী। আর ওর সাথে রয়েছে এলপিজি কি? এলপিজি হচ্ছে গ্যাসীয় জ্বালানির নাম হলো এলপিজি, যা রান্নার কাজে ব্যবহার করা হয়। তাহলে এলপিজি হচ্ছে এক প্রকারের গ্যাসীয় জ্বালানি যা রান্নার কাজে ব্যবহার করা হয়। 2 বলেছে সৎবিম্ব আর অসৎবিম্বের দুইটি পার্থক্য লেখো, আর অসৎবিম্বের প্রতিবিম্ব তোলা যায় কি? অসৎবিম্বের প্রতিবিম্ব তোলা যায় না।
আচ্ছা, সদ্বিম্ব আর অসদ্বিম্বের পার্থক্য হচ্ছে, এক হলো বিন্দু উৎস থেকে আসা আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যখন কোনো বিন্দুতে মিলিত হয় তখন তাকে সদ্বিম্ব বলে। আর আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই বিন্দুকে প্রথম বিন্দু বস্তুর অসদ্বিম্ব বলা হয়। আর সদ্বিম্ব সাধারণত বস্তু সাপেক্ষে উল্টো হয় আর অসদ্বিম্ব বস্তু সাপেক্ষে সোজা হয়। তিনে বলেছে উভধর্মী অক্সাইড বলতে কি বোঝায়, উদাহরণ দাও। উভধর্মী অক্সাইড কাকে বলে? অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া যথাক্রমে অ্যালুমিনিয়াম অক্সাইড ও জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে। তাহলে এই অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইডগুলোকে অ্যাসিড এবং ক্ষার দু ধরনের যৌগের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাই এগুলোকে বলা হচ্ছে উভধর্মী অক্সাইড। এই যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করছে বিক্রিয়া করে, তাই অ্যালুমিনিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। তাহলে অ্যাসিড এবং ক্ষার উভয় ধরনের যৌগের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে বলে এদের উভধর্মী অক্সাইড বলা হয়ে থাকে। তাহলে বলেছে উভধর্মী অক্সাইড বলতে কি বোঝো? যে সমস্ত অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয় ধরনের যৌগের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের উভধর্মী অক্সাইড বলে। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম আর জিঙ্ক ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে। এই অক্সাইডগুলি অ্যাসিড এবং ক্ষার দুই ধরনের যৌগের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করতে পারে। তো অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। 4 বলেছে পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুতির জন্য নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করা। একটা হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ, বিক্রিয়ার সমীকরণ আর গ্যাসের সংগ্রহ। আচ্ছা, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য মানে রাসায়নিক সরঞ্জাম, মার্বেল পাথর, CaCO3 আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে রাসায়নিক উপাদান আর কি, দ্রব্য। আর বলেছে বিতে বলেছে বিক্রিয়ার সমীকরণ। বিক্রিয়ার সমীকরণ হচ্ছে এইটা, ক্যালসিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়া ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হচ্ছে, তাহলে এটা হচ্ছে। আর 3 বলেছে গ্যাসের সংগ্রহ। কার্বন ডাই অক্সাইড যেহেতু বাতাসের চেয়ে ভারী বলে গ্যাস জারের ভেতরের বাতাসকে উপরে সরিয়ে জারের নিচের দিকে জমা হতে পারে, এটা হচ্ছে সংগ্রহ। 5 বলেছে আর্কিমিডিসের নীতিটি লেখো। একটি বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় এবং নিজে সেই জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর ওপরে তরলে দেওয়া ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মানও তত। বিজ্ঞানী আর্কিমিডিস তারই সূত্রে বলেছেন, তো এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। তার সাথে আছে থার্মোমিটারের নিচের দিকে যে চকচকে কুণ্ডটি থাকে তার মধ্যে পারদ ভর্তি থাকে। পারদ একটা তরল পদার্থ, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি। তাহলে 1 লিটার পারদের ভর কত গ্রাম তা নির্ণয় করো। তাহলে প্রশ্নানুসারে পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সিসি এবং পারদের আয়তন 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে 13.6 ইন্টু 1000 মানে 13,600 গ্রাম। তাহলে অর্থাৎ 1 লিটার পারদের ভর হবে 13,600 গ্রাম। এবার আসি লাইফ সায়েন্সের পরীক্ষায়, লাইফ সায়েন্সের প্রশ্ন উত্তরে। 1 আয়তে বলেছে ভিনব্লাস্টিন পাওয়া যায় নয়নতারা থেকে। 2 বলেছে তবাসির পাওয়া যায় যে গাছ থেকে, সেটি হচ্ছে বাঁশ। 3 বলেছে কোনটি ইনসুলিনের জন্য প্রযোজ্য নয়, কিটোন বডি তৈরিতে বাধা দেয়। 4 বলেছে কোনটি বিশেষ বিপন্নকারী প্রাণী নয়, গাউর। 5 হচ্ছে কোন অণুজীব পাটের কাণ্ডের পেকটিন নষ্ট করে দেয়, ব্যাকটেরিয়া। 6 200 বছরের বেশি সময় বাঁচে, মরু উদ্ভিদ, জোশুয়া। 7 বলেছে স্তম্ভ মেলানো, ইকোলোকেশন হবে শুশুক, অ্যাড্রিনালিন হবে জরুরিকালীন হরমোন আর 2 কোষ বিশিষ্ট উট হবে গোবি। তো সেই হিসাবে কোনটা সঠিক, বিয়ের দাগেরটা। 2 দিয়েছে শূন্যস্থান পূরণ। আয়তে বলেছে সুন্দরী গাছে শ্বাসমূল দেখা যায়। 2 ক্রোমিয়াম লেড শোধনকারী জলজ উদ্ভিদ কচুরিপানা। 3 আদর্শ বনের ওপরের স্তরকে বলা হয় ক্যানোপি বা ছাদ। সত্য মিথ্যা নিরূপণ করো। 4 বলেছে জারবিল সারা জীবন জল না পান করে বাঁচতে পারে, মিথ্যা। 5 বলেছে অ্যাজোটোব্যাক্টার একটি মিথ্যুজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, এরা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এটা মিথ্যা। তারপরে আছে স্তম্ভ মেলানো। 6 হবে পাউরুটি হবে ইস্ট, স্ট্রেপ্টোমাইসিন হবে অ্যান্টিবায়োটিক, STH হবে পিটুইটারি গ্রন্থি, অরণ্য নিধন মানে ডেজার্টিফিকেশন মানে মরুভূমিকরণ, আর কেল্প হবে সামুদ্রিক শৈবাল। 3 আয়তে দিয়েছে একটি সামুদ্রিক প্রাণীর নাম লেখো যার বাহুর সংখ্যা 8, দংশক কোষযুক্ত, অক্টোপাস।
দুয়ে বলেছে থাইরক্সিন হরমোনের দুটি কাজ লেখো। থাইরক্সিন হরমোনের একটা কাজ হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে, আর দুই হচ্ছে শরীরের কোষগুলোতে অক্সিজেনের ব্যবহারকে বাড়িয়ে দেয়। তিনে বলেছে ম্যানগ্রোভ অরণ্যের দুটি সমস্যা লেখো। আচ্ছা, এই যে ম্যানগ্রোভস বনভূমি আর বর্তমান সংকট, 251 পৃষ্ঠা। তো এইটা লিখবে। একটা হচ্ছে, এক হলো বর্তমানে পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় জলের উচ্চতা ক্রমাগত বাড়ছে, আর দুই হচ্ছে জলে বাড়ছে নুনের পরিমাণ। এটা হলো দ্বিতীয় সমস্যা। চার বলেছে মরুভূমির গিরগিটির দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। এই যে মরুভূমির গিরগিটি, এরা খুব একটা লম্বা নয়, তবে একটু চওড়া গোছের। বলছে দিনের বেলা বালির মধ্যে ঢুকে থাকে, বেরিয়ে আসে। আচ্ছা, এদের দুটো বৈশিষ্ট্য হচ্ছে এরা দিনের বেলায় বালির মধ্যে ঢুকে থাকে, আর হচ্ছে চোখের পাতা স্বচ্ছ চামড়া দিয়ে ঢাকা, এদের চওড়া লেজে চর্বি সঞ্চয় করা থাকে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে বৈশিষ্ট্য, তাহলে হচ্ছে যে কোনো দুটো লিখে দেবে। যে মরুভূমির গিরগিটি চওড়া লেজে চর্বি সঞ্চয় করা থাকে, এক, আর দুই হচ্ছে এদের চোখের পাতা স্বচ্ছ চামড়া দিয়ে ঢাকা, বেড়ে দিনের বেলা বালির ভেতরে ঢুকে থাকে। 5 বলেছে গরম মশলায় উপস্থিত বস্তুগুলির নাম লেখো। গরম মশলায় উপস্থিত বস্তুগুলো হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জয়িত্রী আর জায়ফল। এগুলো মিশে গরম মশলা তৈরি হয়। 6 দিয়েছে কালাহারিতে বসবাসকারী আদিবাসী আর সাহারার আদিবাসীদের নাম লেখো। তাহলে কালাহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের স্যান বুশম্যান বলা হয়ে থাকে, আর সাহারা মরুভূমির আদিবাসীদের তুয়ারেগ বলে। 7 বলেছে প্রমাণ করো ভাইরাস জড়োয়া জীবের মধ্যবর্তী অবস্থা। আচ্ছা, ভাইরাসকে জীব বা জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন? ভাইরাসের জীবনচক্রে দুটি স্বতন্ত্র দশা দেখা যায়, অন্তঃকোষীয় দশা আর বহিঃকোষীয় দশা। অন্তঃকোষীয় দশায় ভাইরাস পোষক কোষে প্রতিলিপি গঠন করে বংশ বিস্তার করে। এদের দেহে সজীব কোষের মতো ডিএনএ অথবা আরএনএ নিউক্লিক অ্যাসিড বর্তমান। কিন্তু বহিঃকোষীয় দশায় জ্বরের ন্যায় আচরণ করে। এক হচ্ছে দেহে সাইটোপ্লাজম বা কোনো কোষাঙ্গাণু নেই, দুই কোষীয় বিপাক্রিয়া অনুপস্থিত, তিন বহিস্থ উদ্দীপকে সাড়া দেয় না, চার বৃদ্ধি বা চলন ক্ষমতা অনুপস্থিত। এই কারণে ভাইরাসকে জীব বা জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে। চারের আয়তে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কে এবং তার সংখ্যার হ্রাসের দুটি কারণ লেখো। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে এক বনবিড়াল, তার নাম মেছো বিড়াল বা বাঘরোল। এবার তার সংখ্যা হ্রাসের কারণ হচ্ছে যে ঝোপ জঙ্গল বা খড়ি, নল, হোগলায় ভরা জলাভূমি ছিল যেখানে, সেখানে তৈরি হয়েছে বড় বড় রাস্তা, আবাসন প্রকল্প, শপিং মল। আবার কোথাও তৈরি হচ্ছে কলকারখানা, ইটভাটা। ফলে হারিয়ে যেতে বসেছে বাঘরোলের বাসস্থান, ক্রমশ কমছে তাদের প্রাকৃতিক খাবার। আর তারপর আর কি হচ্ছে যে তারা এরা হচ্ছে খাবারের লোভে মানুষের বসতি এলাকায় চলে আসতে বাধ্য হয়, আর মানুষের হাতে এরা মারা পড়ে বা মারা পড়ছে আর কি। এই হচ্ছে 2 নম্বর সমস্যা। সাথে আছে রেড ডাটা বুক কোন সংস্থার, এর এখানে মোট কতগুলি ক্যাটেগরি আছে? এটা আছে 273 পৃষ্ঠায়। রেড ডাটা বুক হচ্ছে IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস নামের একটা আন্তর্জাতিক সংস্থা, আর এদের তালিকার নাম হলো রেড ডাটা বুক। আর এখানে হচ্ছে তোমার মোট 8টা বিভাগ আছে, 8টা ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। তবে তথ্যের অভাবে 7 আর 8টাকে পিরামিডে স্থান দেওয়া যায় না, 6 পর্যন্ত নেওয়া হয়। দুয়ে বলেছে সমুদ্র দূষণের কারণগুলি লেখো, আর সমুদ্রের গভীরে বসবাসকারী 4টি প্রাণীর নাম লেখো। সমুদ্র দূষণের কারণ, এটা রায়মার্টিন থেকে দিয়েছি, 528 পৃষ্ঠায় আছে।
সমুদ্র দূষণের কারণ এক হচ্ছে রাসায়নিক সার, জৈব বর্জ্যযুক্ত ময়লা জল। রাসায়নিক সার ও জৈব বর্জ্যযুক্ত ময়লা জলে প্রচুর পরিমাণে পুষ্টি পদার্থ থাকে। এই সমস্ত উপাদান জলে ফাইটোপ্ল্যাঙ্কটনদের বৃদ্ধিকে মারাত্মকভাবে বাড়িয়ে দেয়, ফলে অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় এবং জলকে বিষাক্ত আর দূষিত করে তোলে। 2 হচ্ছে তেল বহনকারী জাহাজ সমুদ্রে যাতায়াতের সময় বা জাহাজ ডুবে গেলে সমুদ্রে তেল মেশে। সামুদ্রিক জীবনের ক্ষেত্রে এই তেল বিষের মতো কাজ করে। 3 হলো তাপীয় দূষণ। তাপ উৎপাদনকারী কেন্দ্র বা বিভিন্ন শিল্প কারখানা থেকে গরম জল সমুদ্রে ফেলা হয়, ফলে সমুদ্রের জলে অক্সিজেনের ঘনত্ব কমে যায় এবং বহু প্ল্যাঙ্কটন ও প্রাণীর জীবনহানি ঘটে। 4 প্লাস্টিক। সমুদ্রের জলে ভাসমান প্লাস্টিক জলজ প্রাণীর পক্ষে ক্ষতিকর। 5 হচ্ছে জলের অম্লতা বেড়ে যায়। বনভূমির হ্রাসের ফলে বাতাসে CO2 ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এই CO2 এর বিরাট অংশ সমুদ্রের জল শোষণ করে। এর ফলে সমুদ্রের জলের অম্লত্ব বৃদ্ধি পায়। আম্লিক জল বিভিন্ন প্রাণীর শ্বাসকার্যের পক্ষে ক্ষতিকর এবং খোলকযুক্ত প্রাণীদের খোলক, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা নির্মিত, এবং প্রবাল দ্বীপের ক্ষতি হতে থাকে। ওর সাথে আছে সমুদ্রে বসবাসকারী 4টি প্রাণীর নাম। এটা তোমাদের বইয়ের 256 পৃষ্ঠাতে রয়েছে। 4টি প্রাণী যেমন ধরো অক্টোপাস, স্কুইড, কাটেল ফিশ, হোয়েল, শার্ক। 3 বলেছে 5টি জীবন কুশলতা উল্লেখ করো আর পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত 5টি হরমোনের নাম লেখো। 5টি জীবন কুশলতা। 1 হচ্ছে আত্মসচেতনতা, নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিগুলিকে চিনে তার নিয়ন্ত্রণে পারদর্শী হয়ে ওঠা। 2 হচ্ছে বিশ্লেষণধর্মী চিন্তা, জীবনের নানা সমস্যার মুখোমুখি হয়ে চিন্তা ভাবনা করে সমস্যার মোকাবিলা করা। 3 হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, এলোমেলো চিন্তাগুলিকে সুবিন্যস্ত করে ঠিক সিদ্ধান্তে পৌঁছানো। 4 সমস্যা দূর করা, সমস্যাটাকে চেনা, তার সমাধানের নানা উপায়গুলোকে বিচার করা, তারপর কার্যকরী সমাধান বেছে নিয়ে প্রয়োগ করা। 5 সৃজনশীল চিন্তা, গান, নাচ, সাঁতার, ছবি আঁকা, খেলাধুলা সহ নানা সৃজনশীল কাজে অংশগ্রহণ করা। আর ওর সাথে বলেছে পিটুইটারি থেকে ক্ষরিত 5টা হরমোনের নাম লিখতে বলেছে। পিটুইটারি গ্রন্থি থেকে 5টি হরমোন ক্ষরিত হয়, নানা রকম হরমোন ক্ষরিত হয়, যেমন হচ্ছে সোমাটোট্রপিক, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন আর ভ্যাসোপ্রেসিন। 1টা 2টো 3টে 4টে। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন, অক্সিটোসিন, আর একটা হচ্ছে ভেসোপ্রেসিন। তাহলে এখানে 5টা লিখতে বলেছে, তো বইতে 4টে আছে, ওর সাথে অক্সিটোসিন বা গোনাডোট্রপিক হরমোন জুড়ে দেবে। আমাদের বইতে আছে 4টে। গোনাডোট্রপিক হরমোন আছে, ভেসোপ্রেসিন, থাইরয়েড স্টিমুলেটিং, সোমাটোট্রপিক হরমোন, আর হচ্ছে তোমার অক্সিটোসিন জুড়ে দেবে ওর সাথে অক্সিটোসিনটা জুড়ে দেবে। তাহলে এই হচ্ছে পিটুইটারি থেকে ক্ষরিত 5টি হরমোন। 4 বলেছে হাইফি এবং মাইসেলিয়াম কোন অণুজীবে দেখা যায়, এদের সম্পর্ক নিরূপণ করো। মানে হাইফি আর মাইসেলিয়ামের সম্পর্ক বলতে বলেছে। হাইফি এবং মাইসেলিয়াম দেখা যায় ছত্রাকে। তাহলে এদের সম্পর্ক হচ্ছে যে ছত্রাকের দেহ এককোষী গোলাকার বা সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি। এই সরু সুতোর মতো অংশের নাম হচ্ছে হাইফি। আর হাইফি বেশিরভাগ ক্ষেত্রে শাখা প্রশাখায় ভাগ হয়ে নিজেদের মধ্যে জট পাকিয়ে যেটা তৈরি করে, তাকে যে গঠনটা তৈরি হয় তাকে মাইসেলিয়াম বলা হয়ে থাকে। তাহলে একাধিক হাইফি নিয়ে তৈরি হয় মাইসেলিয়াম। আর হাইফি হচ্ছে ছত্রাকের দেহ যে সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে হাইফি। ওর সাথে আছে 2টি আদ্যপ্রাণী ঘটিত, 2টি ছত্রাক আর 2টি ভাইরাস ঘটিত রোগের নাম উল্লেখ করো। তাহলে এটা তোমাদের বইয়ের 197 পৃষ্ঠায় আছে। তাহলে বলেছে 2টি আদ্যপ্রাণী ঘটিত রোগ, অ্যামিবিয়াসিস, জিয়ারডিয়াসিস বা ম্যালেরিয়া বলতে পারো। 2টি ছত্রাক ঘটিত রোগ হচ্ছে দাঁত হাজা, আর 2টি ভাইরাস ঘটিত রোগ ইনফ্লুয়েঞ্জা, পক্স বা মামস। 5 দিয়েছে বেল, নিম এবং ঘৃতকুমারীর 2টি করে ঔষধি গুণ লেখো।
বেলের ঔষধি গুণ হচ্ছে, এক হলো বেলে থাকে মিউসিলেজ আর পেকটিন, যা কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ। আর দুই হচ্ছে বেলের শরবত আমাশয় রোগীদের অন্ত্রের যত্ন নেয়। নিমের ঔষধি গুণ হচ্ছে, এক হলো বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুব উপকারী। আর দুই হচ্ছে ভাইরাসজনিত মহামারী আর বাতে নিম বীজ কাজে লাগে। ওর সাথে আছে ঘৃতকুমারী। ঘৃতকুমারী আছে তোমাদের 293 পৃষ্ঠায়। ঔষধি গুণ হচ্ছে, এক হলো ভিটামিন, খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড ঘৃতকুমারী পাতা নির্যাসে পাওয়া যায়। দুই হচ্ছে অ্যাসিডের আধিক্য, রক্তের ঘন হয়ে যাওয়ার প্রবণতা, দূষণজনিত চাপ ও অস্থিসন্ধির প্রদাহ কমাতে ঘৃতকুমারী পাতার নির্যাস ব্যবহার করা হয়। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটু লাইক আর বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।